জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষেত্রে ৩ কারণে এগিয়ে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাব ইরানে স্থল অভিযানের পরিকল্পনার খবরে কড়া প্রতিক্রিয়া মার্কিন আইন প্রণেতাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানাব ইরানি যুদ্ধ থামাতে ইসলামাবাদে বৈঠকে কী আলোচনা হল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে প্রায় ৪ সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ইরানের হুমকি এবং হামলার আশঙ্কায় এ সংকীর্ণ সমুদ্রপথের উভয় পাশে প্রায় ২,০০০ জাহাজ আটকে আছে। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। এছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি। জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েন এবং তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনও ভারী। এর একটি বড় কারণ দেশটির অপ্রচলিত যুদ্ধপদ্ধতি, যেমন সস্তা ড্রোন ও সামুদ্রিক মাইনের ব্যবহার। অন্য কারণটি হল ইরানের ভৌগোলিক অবস্থান। এ ৩ বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলোর পক্ষে এ পথে জাহাজ সুরক্ষা করা বা সামরিকভাবে এ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রায় ১,০০০ মাইল দীর্ঘ উপকূল রয়েছে, যেখান থেকে তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এই ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলো স্থানান্তরযোগ্য হওয়ায় সেগুলো ধ্বংস করা বেশ কঠিন। আর বিশাল উপকূলের কারণে ইরান কেবল এই প্রণালী নয়, এর বাইরেও হামলা চালাতে সক্ষম। এছাড়া এ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জন্য আর্থিকভাবেও লাভজনক। ২৩ মার্চ লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের একটি প্রতিবেদনে জানানো হয়, অন্তত ২টি জাহাজ এ পথ দিয়ে নিরাপদে যাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তারা এভাবে ফি নেওয়া অব্যাহত রাখবেন। ভৌগোলিক অবস্থান ইরানের জন্য সুবিধাজনক। জাহাজ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ভর্টেক্সারের তথ্যমতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল চওড়া। এর ওপর দিয়ে চলাচলকারী প্রায় সব জাহাজকেই ২টি প্রধান শিপিং লেনের মধ্য দিয়ে যেতে হয়, যা আরও বেশি সংকুচিত। উন্মুক্ত সমুদ্রে সবসময় রুট পরিবর্তন করার সুযোগ থাকে, কিন্তু এমন চেক পয়েন্ট বা সংকীর্ণ সমুদ্রে সেই সুযোগ নেই। এর অর্থ হল ইরানকে তার লক্ষ্যবস্তু খুঁজে বের করার প্রয়োজন পড়ে না, তারা কেবল বসে অপেক্ষা করলেই চলে। কেভিন রোল্যান্ডস, জার্নাল এডিটর, রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের IISS-এর নেভাল ফোর্সেস অ্যান্ড ম্যারিটাইম সিকিউরিটি বিভাগের সিনিয়র ফেলো নিক চাইল্ডস বলেন, যৌক্তিক কারণেই একে চোক পয়েন্ট বলা হয়। বিশ্বে এমন আরও অনেক চোক পয়েন্ট থাকলেও এটি অনন্য চ্যালেঞ্জের, কারণ এর কোনো বিকল্প পথ নেই। পণ্যবাহী জাহাজ বা সেগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল সেখানে পথ পরিবর্তন করে চলাচলের জন্য খুব সামান্য জায়গা পাওয়া যায়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জার্নাল এডিটর কেভিন রোল্যান্ডস বলেন, উন্মুক্ত সমুদ্রে সবসময় রুট পরিবর্তন করার সুযোগ থাকে, কিন্তু এমন চেক পয়েন্ট বা সংকীর্ণ সমুদ্রে সেই সুযোগ নেই। এর অর্থ হল ইরানকে তার লক্ষ্যবস্তু খুঁজে বের করার প্রয়োজন পড়ে না, তারা কেবল বসে অপেক্ষা করলেই চলে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। এই খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। এমন এক সময়ে পরিকল্পনাটির কথা জানা গেল যখন মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন সেনা জড়ো করা হচ্ছে। সেই সঙ্গে চলমান যুদ্ধ একটি নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে প্রবেশের লক্ষণ দেখা যাচ্ছে। বিষয়টির সঙ্গে জানাশোনা আছে এমন মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানান, সম্ভাব্য কোনো স্থল অভিযান পূর্ণ মাত্রার হবে না। বিশেষ বাহিনী ও পদাতিক সেনাদের সমন্বয়ে সীমিত অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। যদিও পেন্টাগনের এমন কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ অনুমোদন দেবেন সেটা স্পষ্ট নয়। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সেনেটর জেমস ল্যাংফোর্ড এনবিসি চ্যানেলের মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের সেনা সমাবেশে সমর্থন দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করেননি। তবে তিনি বলেন, এই সেনাদের উদ্দেশ্য কী এবং তারা আসলে কি করছে সেসব আমাদের জানতে হবে। যুক্তরাষ্ট্রের সেনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে রয়েছেন জেমস ল্যাংফোর্ড।
সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে তার বক্তব্য হল, কাজটি শেষ করা খুবই গুরুত্বপূর্ণ, তবে আমরা কেন সেনা পাঠাচ্ছি সেটাও জানা জরুরি। যদি বিশেষ বাহিনীর কাজ হয় কোনো নির্দিষ্ট অভিযান চালানো, কোথাও প্রবেশ করা এবং বেরিয়ে আসা, তবে দীর্ঘস্থায়ী দখলদারির চেয়ে সেটা সম্পূর্ণ ভিন্ন, বলেন জেমস ল্যাংফোর্ড। তার মতে এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ যা হতে পারে তা হল সংঘাত শেষ না করে অসমাপ্ত রেখে দেওয়া। জেমস বলেন, আমাদের এটা শেষ করতেই হবে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সর্বাধিনায়ককে, কমান্ডার ইন চিফকে যে কোনো সর্বোচ্চ বিকল্পের সুযোগের জন্য প্রস্তুত করাই পেন্টাগনের কাজ। এর মানে এটা নয় যে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এর মাঝেই রোববার মার্কিন রণতরী ইউএসএস ট্রিপোলির নেতৃত্বাধীন একটি ইউনিটের অংশ হিসেবে আরও ৩৫০০ মার্কিন সেনা, মেরিন সেনাও রয়েছে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। এ বহরে আক্রমণ পরিচালনাকারী ও পরিবহন সরঞ্জাম রয়েছে। যুক্তরাষ্ট্র সচরাচর এ অঞ্চলে প্রায় ৫০,০০০ সেনা মোতায়েন করে রাখে। ট্রাম্প প্রশাসন নিজেদের উদ্দেশ্যগুলো স্পষ্ট করেননি, এমন দাবি মানতে নারাজ স্টিভ স্ক্যালিস। তিনি বলেন, ট্রাম্প কী করা দরকার সেটা বোঝেন, সেই সঙ্গে তার চারপাশে চমৎকার একটি দল রয়েছে। ইরানে চলমান সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা দেখা দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারাও। নিউ জার্সির সেনেটর কোরি বুকার বলেন, ট্রাম্প প্রশাসন আমাদের এমন পরিস্থিতির মধ্যে ফেলেছে যা আমাদের সময়ের অন্যতম বড় ভুল এবং প্রেসিডেন্টের নিজের ভুল হিসেবে বিবেচিত হবে। এই রাজনীতিবিদ আরও বলেন, কংগ্রেসের অনুমতি না নিয়েই ট্রাম্প আমাদের এমন এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন যেখান থেকে বেরিয়ে আসার কোনো দৃশ্যমান পথ নেই। কোরি বুকারের মতে, ইরানের সঙ্গে মার্কিন সামরিক সম্পৃক্ততা স্পষ্টতই শুধু একটি যুদ্ধ নয়, এটা আফগানিস্তান যুদ্ধের পর আমাদের সবচেয়ে বড় সামরিক সম্পৃক্ততা। এদিকে মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে বলেন, অতিরিক্ত বরাদ্দ চেয়ে পেন্টাগনের দেওয়া প্রস্তাব কংগ্রেসে পাশ হবে না বলে তিনি আশা করছেন। এই আইন প্রণেতা আরও বলেন, আমার মনে হয় না এমন একজন প্রেসিডেন্টকে তার ইচ্ছাকৃত একটি অবৈধ যুদ্ধের জন্য আরও অর্থ দেওয়া উচিত, যিনি নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দেশকে নতুন কোনো যুদ্ধে, বিশেষত মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে জড়াবেন না। ক্রিস ভ্যান হোলেন বলেন, এই যুদ্ধ এখন আমাদের আরও নিরাপদ করার পরিবর্তে মার্কিন নাগরিকদের প্রাণহানি ঘটাচ্ছে, প্রতিদিন শত শত কোটি ডলার খরচ হচ্ছে, জ্বালানি তেল ও গ্যাসের দামও বাড়ছে। আলোচনার আওয়াজ উঠলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ থামেনি। দুই পক্ষের কেউই হামলা বন্ধ করেনি। ১ মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের প্রতিবেশী দেশগুলো যেমন ভুগছে, তার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অবশ্য অব্যাহত রয়েছে। এর মধ্যে গতকাল রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ২ দিনের এই আলোচনায় তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈঠকটি হল যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনার দিকে নেওয়ার জন্য সবচেয়ে সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আলোচনায় হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। গতকাল ইসলামাবাদে প্রথম দিনের আলোচনা শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আঞ্চলিকভাবে শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধের দ্রুত ও স্থায়ী সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়েও তারা কথা বলেছেন। বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ৯০ মিনিট ফোনে কথা বলেন। এটি ছিল ৫ দিনের মধ্যে তাদের দ্বিতীয় ফোনালাপ। কর্মকর্তারা বলছেন, এই দুই নেতার ফোনালাপের মূল বিষয় ছিল উত্তেজনা কমানো। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আগের আলোচনাগুলোয় একটি বিষয়ের ঘাটতি ছিল, সেটি হল বিশ্বাসের ঘাটতি। পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের পারমাণবিক আলোচনার সময় ইরানকে দুবার হামলার শিকার হতে হয়েছে। তিনি বলেছেন, একদিকে আলোচনার পরিকল্পনা করা হচ্ছে, অন্যদিকে হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই পারস্পরিক সাংঘর্ষিক অবস্থানের কারণে দেশটির চাওয়ার বিষয়ে ইরান সন্দিহান। পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, সরাসরি সংলাপ বিবেচনা করার আগে আস্থা তৈরি করার মতো পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক যে হুট করে আয়োজন করা হয়েছে তা নয়, এটি একটি প্রক্রিয়ার ফল। চলতি মাসের শুরুতে সৌদি আরবের রিয়াদে মুসলিম ও আরব দেশগুলোর এক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রথম আলোচনা হয়েছিল। সেই প্রক্রিয়াই এখন ৪ দেশীয় কূটনৈতিক প্রচেষ্টায় রূপ নিয়েছে। এক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক হবার কথা ছিল, তবে ওয়াশিংটন ও তেহরানের কাছে বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান গভীরভাবে জড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদকে বেছে নেওয়া হয়।
একই সময়ে চীন পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টায় সমর্থন জানিয়েছে এবং ইরানকে এ কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হতে উৎসাহিত করেছে। এতে ইঙ্গিত পাওয়া যায় যে বিশ্বের বড় শক্তিগুলো আঞ্চলিক এ উদ্যোগের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। তাহলে তারা কি ইরান ও যুক্তরাষ্ট্রকে একে অপরের সঙ্গে আলোচনায় বসাতে পারবে? কূটনৈতিকদের মতে 4 দেশের এ বৈঠক মানে এই নয় যে তারা নিজেরাই যুদ্ধবিরতির সিদ্ধান্ত দিতে পারবে। এ বৈঠকের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক অবস্থানের সমন্বয় করা এবং যুক্তরাষ্ট্র ইরান সরাসরি সংলাপের জন্য ক্ষেত্র প্রস্তুত করা। সুপ্রিয় দর্শক, সব ধরনের আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।